স্বাগত নিউজ 24 সংবাদে পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি আসিফ টিপু। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব পুরো খবর। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অচলাবস্থা নিরসনে সংলাপের বিকল্প নেই বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। আর রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনার টেবিলে বসতে হবে অন্তর্বর্তী সরকারকেই। গণভোট নিয়ে বিতর্কের জেরে আগামী নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়লে সরকার ও রাজনৈতিক দল কাউকেই জাতি ক্ষমা করবে না বলে মনে করেন তারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের রিপোর্ট। 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে সই করে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। তবে স্বাক্ষর থেকে এখনও বিরত আছে জুলাই আন্দোলন থেকে জন্ম নেয়া দল এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট প্রশ্নে এখন নতুন বিতর্কে বিএনপি, জামায়াত ও এনসিপি। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান ভাবিয়ে তুলছে সবাইকে। রাজনীতি বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করা না গেলে ব্যাহত হতে পারে সংস্কার প্রক্রিয়া, অনিশ্চয়তার মুখে পড়তে পারে জাতীয় নির্বাচন। এক ধরনের অনৈক্য দেখা দিয়েছে, ফলে আমরা শঙ্কিত হচ্ছি যে আমরা কি নির্বাচন ফেব্রুয়ারি মাসে ঠিকমতো আমরা কি করতে পারবো, আর করতে পারলেও কি আমরা যেই ধরনের অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ এবং গ্রহণযোগ্য যে নির্বাচন, সেই নির্বাচন আমরা করতে পারবো কিনা। এখন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার হয়েছেন, বহু মানুষের রক্তের বিনিময়ে তারা এখানে এসে দাঁড়িয়েছেন। অতএব তারা যদি তাদের কমিটমেন্ট রক্ষা না করতে পারে, তারা যদি জাতির প্রত্যাশা পূরণ না করতে পারে, তারাও যেমন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তেমনি রাজনৈতিক দল যারা আছে, আমাদের নেতৃত্ব দেওয়ার কথা যারা বলছেন, তাদেরও পরিণতি একই রকম হতে পারে। বড় রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে সংকট সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। আলোচনার ভিত্তিতেই সব সংকটের সমাধান দেখছেন তারা। সংলাপের কোনো বিকল্প নেই এবং আমরা মনে করি সংলাপের মধ্য দিয়ে এটির একটি শান্তিপূর্ণ সমাধান করে আগামী জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচন যথাসময়ে আয়োজনের ব্যাপারে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পুরো প্রবলেমটাই কিন্তু রাজনৈতিক। তো পৃথিবীর বিভিন্ন দেশে যে সমাধানগুলো হয়, রাজনৈতিক সমাধানটাকেই প্রায়োরিটি দিতে হবে, রাজনৈতিক দলগুলোকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে এবং তাদেরকেই বসিয়ে সিদ্ধান্ত নেওয়াতে হবে। গণভোটের জন্য জুলাই সনদকে জটিল না করে সহজভাবে জনগণের কাছে উপস্থাপনের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। কোনো বিষয়ে নীতিগত দ্বিমত, কোনো বিষয়ে একমত না, কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট, এগুলো নিয়ে তো আসলে আমরা জনগণের কাছে যেতে পারবো না। সুতরাং জনগণের কাছে একটি সরল ডকুমেন্ট আমাদেরকে উপস্থাপন করতে হবে যে এখানে হ্যাঁ আছে, এখানে না আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার ও রাজনৈতিক দলগুলোর উপর আস্থা হারাবে জনগণ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল নয়, বিভ্রান্তি তৈরি করেছে ঐকমত্য কমিশন। এসব মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আয়োজনে যোগ দেন আরও বেশ কয়েক দলের শীর্ষ নেতারা। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা যোগ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ফেব্রুয়ারি নির্বাচন ঝুঁকিতে পড়লে অন্তর্বর্তী সরকারও পড়বে। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে, শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে। আগামী 2-1 দিনের মধ্যে আপনারা ফেব্রুয়ারি মাসের নির্বাচন, একই দিনে গণভোটের যে আয়োজন, সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত জানাবেন। আচ্ছা, এই সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয়, তাহলে আমাদের করার কি আছে? অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। সেই নির্বাচনকে আজকে আপনার পঞ্চায়েত করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি জাতীয় সংসদ নির্বাচন।
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা সৃষ্টি হয়েছিল, তবে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমরা কোনো বিক্রি করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিশ্বাস যে আছে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসে। জনগণের ভোটে ক্ষমতায় এলে আন্দোলনের সহযোদ্ধাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, বলেন মির্জা ফখরুল। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের সাথে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর, আর বিএনপি জামাতের সাথে দূরত্বের বিষয়টিও ঠিক নয় বলে মন্তব্য করেছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয়ক সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হৃদ্যতা হবে, আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সাথে দূরত্ব। এ সময় বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, পিরোজপুর জেলার প্রধান সমন্বয়ক মশিউর রহমান সহ আরও নেতাকর্মী উপস্থিত ছিলেন। কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে। এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটির ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে হুইমজেকিলি চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ডিসেম্বরের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় হওয়ায় রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আছে কমিশন। এছাড়া গণভোটের বিষয়ে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে তার কোনো তথ্য নির্বাচন কমিশনের কাছে নেই বলে জানান তিনি। ফেব্রুয়ারি মাসে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এবং সেই অনুযায়ী আমাদের নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করব। প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই দেন না কেন, জাতীয় নির্বাচন 15 ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে নোয়াখালীতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন, বাট যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। এইখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং ইলেকশন ঠিক সঠিক সময় হয়ে যাবে। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল করা 46 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশের অভিযানে চলতি বছর 3000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এই বিষয়ে বলছে, পলাতক নেতাদের অর্থায়নে বাইরে থেকে এসে ঢাকায় মিছিলে অংশ নিচ্ছে নেতাকর্মীরা। ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ এবং আতঙ্ক সৃষ্টি করাই তাদের লক্ষ্য, এমনটি জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল। চলতি পথে হঠাৎ করে হাতে গোনা কয়েকজন একসঙ্গে হয়ে চেষ্টা করছে মিছিলের, আবার কিছুক্ষণের মধ্যেই মিছিল শেষ করে যে যার মতো মিশে যাচ্ছেন পথচারীদের ভিড়ে। সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে ঢাকার রাজপথে। ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়েও জনমনে আতঙ্ক তৈরি করছে তারা, বলছে পুলিশ। শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। ঝটিকা মিছিল করায় ও চেষ্টাকালে গ্রেফতার করা হয় 46 জনকে।
শুক্রবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় পুলিশ। প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণ তাদেরকে দেওয়া হচ্ছে। এটা মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেওয়া এবং ঝটিকা মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল এবং অনেককেই আমরা ককটেল সহ গ্রেফতার করেছি। পুলিশ বলছে গ্রেফতারের ঘটনাগুলো গণগ্রেফতার নয়, পলাতক নেতাদের অর্থায়নে মিছিলে অংশ নিলেই টাকা পাচ্ছেন কর্মীরা, বিনিময়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে তারা। এটা আসলে গণগ্রেফতার বলা যাবে না। আমরা যে গ্রেফতারগুলো করছি একদম তাৎক্ষণিকভাবে ঝটিকা মিছিলে যাদের পাওয়া যাচ্ছে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেফতার করার পরে যাচাই বাছাই করে দেখছি। চলতি বছর দলটির 3000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে বাহিনীটি। জননিরাপত্তায় এমন অভিযান নিয়মিত চলবে বলে জানায় পুলিশ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে আগের মতো নয়, এবার দ্বীপে ভ্রমণ করতে হবে নতুন নিয়মে। নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ, দিনে গিয়ে দিনেই ফিরতে হবে, এমন সিদ্ধান্তে হতাশ স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। আর এর পাশাপাশি জাহাজ মালিকরাও এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শুরুতেই সেন্ট মার্টিন ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়ছে পর্যটকদের কাছে। ইরফানুল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে টেস্ট রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন নিয়ম অনুযায়ী প্রথম মাসে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্ত। ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটককে রাত্রিযাপনের অনুমতি দেয়া হবে। ফের ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে। আর এসব সিদ্ধান্তে নাখোশ সেন্ট মার্টিনের স্থানীয় ব্যবসায়ীরা। সত্যিকার অর্থে সেন্ট মার্টিনের দিনের বেলা থেকে রাতের বেলায় সুন্দর। সেক্ষেত্রে রাত্রে যদি থাকতে না পারে পর্যটক, তাহলে তারা সেন্ট মার্টিনের দিকে বিমুখ হয়ে যাবে। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক এসে যে রাত্রি যাপন করতে না পারে, কেন পর্যটক সেন্ট মার্টিনে আসবে? আর এইবারে যেটা করছে সেটা হচ্ছে একেবারে নাটকীয়তার মধ্যে ফেলে দিছে। এখানে কেন পর্যটকদেরকে হয়রানি করার জন্য আবার 2.5 ঘন্টা জার্নি করে অতিরিক্ত এখানে অ্যাড করা হয়েছে। আমাদের আসলে খুশি হওয়ার কিছু নেই, আমরা হতাশ। দ্বীপের নাজুক পরিবেশ রক্ষায় জারি হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। সৈকতে আলো জ্বালানো, বারবিকিউ পার্টি, শব্দ সৃষ্টি, কেয়াবনে প্রবেশ বা ফল সংগ্রহ সবই নিষিদ্ধ। এছাড়া মোটর চালিত যান চলাচল ও প্লাস্টিক ব্যবহারও কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। প্রাথমিকভাবে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া নামে দুটি জাহাজ চলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা বলছে জাহাজ মালিকরা। যে জাহাজগুলো সবচেয়ে বেশি দ্রুতগামী সেগুলো 7 ঘন্টা লাগে, আর বাকিগুলো তো 8-9 ঘন্টা। তো 7 ঘন্টাই ধরলাম আমি, 7 ঘন্টা এই সাগর পাড়ে দিয়ে, আবার 2 ঘন্টা ও এখানে থাকতে পারবে না, আবার 7 ঘন্টা এদিকে আসা। এটা কি চারটিখানি বিষয়? এটা কি পর্যটন বলে? কোন টুরিস্ট কি এত হ্যাসেল নিয়ে যাবে? পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে অনুমোদন ছাড়া কোনো নৌযান দ্বীপে যেতে পারবে না। সেই যাত্রীদের সুবিধার জন্য আমি একটু বলে দিচ্ছি, www.bdtickets.com এই ওয়েবসাইট থেকে শুধু তারা টিকিটটা ক্রয় করবে। এর বাইরে কোনো টিকিট যদি তারা ক্রয় করে সেটা নকল বলে গণ্য হবে। জেলা প্রশাসন জানিয়েছে ঘাটে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। টিকিটের কিউআর কোড চেক ও সরকারের 12টি নির্দেশনা পর্যটকরা মেনে চলছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজারে শীতের আগাম সবজির দামে কিছুটা স্বস্তি, তবে মাছ মাংসের দর আগের মতোই চড়া। আমিষের যোগান পাতে তুলতে গরিবের হিমশিম দশা যেন কাটছেই না। চাষের পাঙ্গাস 250 টাকার আশপাশে, আর ডিমের ডজন ফের 140 টাকা বাড়তি মুরগির দামও। ক্রেতারা বলছেন নিত্যপণ্যের কেনাকাটায় আরেকটু স্বস্তি চান তারা। রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজার। সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজারে আনাগোনা অন্য দিনের তুলনায় বেশি। দৃষ্টিও আটকে যাচ্ছে তরতাজা সবজির দোকানগুলোতে। শীতের আগাম সবজিতে ঠাসা বাজার। নতুন নতুন সবজির স্বাদ আস্বাদন করতে ক্রেতার নজর চওড়া। গত সপ্তাহেও এসব সবজির দামে ছিল আগুন। এই সপ্তাহে দেখা গেল খানিকটা স্বস্তি, তবে সবজির কেজিতেই কমেছে 10 থেকে 40 টাকা পর্যন্ত। শিমের দরে ছিল ডাবল সেঞ্চুরি, এখন নেমেছে 60 থেকে 80 টাকায়। গাজর 100, পেঁপে 40, ফুলকপি 60, লাউ 70 টাকা। অন্যান্য সবজিও মিলছে 50 থেকে 80 টাকায়।
এক পিস লাউ গত সপ্তাহে আপনার 100-120 টাকা বিক্রি করছে, আজকে আপনার 60 টাকা বিক্রি করে দিতে পারতেছে। বৃষ্টি বাদল বেশি না হয় তাহলে আরো কমবে। সিম 40 টাকা আসবে, ফুলকপি 40 টাকা আসবে। গত সপ্তাহ থেকে আপনার অনেকটা আপনার দাম কমছে। তবে আমিষের চাহিদা মেটানো আগের মতোই কঠিন। গরিবের খাবার হয়ে উঠেছে এক সময়ের দামি মাছ পাঙ্গাস। তার দামও 230 থেকে 250 টাকা কেজি। চাষের রুই কাতলও 400 থেকে 700। চিংড়ি মাছ খেতে কেজিতে গুনতে হবে 1200 টাকার বেশি। মাছ মুরগির দাম কমে না, যে এর যদি কমতো আমাদের জন্য, নিরীহ লোকের জন্য ভালো হইতো। আমিষের আরেক সস্তা উৎস ডিম, ডজনে গুনতে হচ্ছে 140 টাকা। মশলার বাজারও চওড়া। এদিকে মুরগির দর গত সপ্তাহের মতোই বাড়তি। ব্রয়লার মুরগি গত সপ্তাহে 180 টাকার মতো ছিল, আজকেও এরকমই আছে। আর সোনালিটা 280-300 টাকা এরকম, গত সপ্তাহে এরকমই ছিল, কোনো বাড়তি কমতির মধ্যে নেই। সবকিছুর দাম যদি কমতো ভালোই ছিল, কমে নাই তো সবকিছুর দাম। এক সময় বাজারে সরকারি নজরদারি নিয়ে বেশ তোড়জোড়ের কথা শোনা যেত। ছুটির দিনের সকালে রাজধানীর এই বাজারে তার ছিটে ফোঁটাও দেখা গেল না। অবশ্য অনেকেই বলেন এসব নজরদারি কেবলই লোক দেখানো। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ভোটের মাঠ। অতীতের সব রেকর্ড ভাঙতে চলছে আগাম ভোটে অংশ নেয়া ভোটারের সংখ্যা। 3টি জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে রিপাবলিকান অ্যান্ড্রু কুওমোর অবস্থানও বেশ শক্ত। অনেকেই বলছেন এবারে বয়সভিত্তিক ভোটারের সমীকরণ পাল্টে দিতে পারে সব আগাম ধারণা। নির্বাচনের আনুষ্ঠানিক দিন আসার আগেই নিউ ইয়র্কের ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন। গত নির্বাচনে 1,70,000 ভোটের রেকর্ড এবারের আগাম ভোটের প্রথম 4 দিনেই টপকে গেছে। ভোট পড়েছে প্রায় 3 লাখ। সিটির 5টি বড়োর মধ্যে ব্রুকলিনের ভোটার হার সবচেয়ে বেশি। অভিবাসী অধ্যুষিত এই এলাকাটি ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির শক্ত ঘাঁটি হওয়ায় ভোটের এই চিত্র তাকে এগিয়ে রাখছে বলে মনে করা হচ্ছে। ভোটারদের বয়স তৈরি করেছে এক নতুন সমীকরণ। তরুণদের মধ্যে মামদানি জনপ্রিয় হলেও এবারের ভোটে 65 থেকে 69 বছর বয়সী প্রবীণদের উপস্থিতি অনেক বেশি, যাদের বড় একটি অংশ অ্যান্ড্রু কুওমোর সমর্থক। যদিও সর্বশেষ 3টি জরিপেই মামদানি বড় ব্যবধানে এগিয়ে। ভোটের মাঠে নতুন কৌশলে তিনি ইহুদি সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা করছেন। আমি এই শহরের প্রতিটি বাসিন্দার মেয়র হতে চাই। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আমার অবস্থান নিয়ে যাদের উদ্বেগ রয়েছে, সেই ইহুদি সম্প্রদায়েরও আমি মেয়র। একদিকে মামদানির এই অন্তর্ভুক্তির বার্তা, অন্যদিকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস মাঠে নেমেছেন কুওমোর পক্ষে। সব মিলিয়ে বেশ জমে উঠেছে ভোটের চূড়ান্ত লড়াই। চন্দ্রা, নিউজ 24। বসুন্ধরা স্পোর্টস সিটিতে জুলাই শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বিইউপি, যেখানে অংশ নেয় শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া ও মীর মুগ্ধের বিইউপি। আর এই পুরো ম্যাচটি মাঠে বসে দেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্পোর্টস সিটি নিয়ে শোনালেন মুগ্ধতার গল্প। বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুক্রবার সন্ধ্যায় বসেছিল অন্যরকম এক ফুটবল আসর। জুলাই যোদ্ধা শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধ স্মরণে এমন আয়োজন। সেখানে সাইদের বেগম রোকেয়া ইউনিভার্সিটিকে ট্রাইবেকারে হারিয়ে শিরোপা জিতেছে মুগ্ধর বিইউপি। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এমন আয়োজনে প্রশংসা ঝরল মির্জা ফখরুলের কণ্ঠেও, আর বসুন্ধরা স্পোর্টস সিটিরও প্রশংসা করলেন তিনি। যারা শাহাদাত বরণ করেছেন জনগণের অধিকার আদায়ের প্রশ্নে, আজকে তাদের নামে এই ফুটবল টুর্নামেন্ট, এটা আমি অত্যন্ত আনন্দিত এবং এদের আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বসুন্ধরার এই মাঠ অসাধারণ, আমরা এখানকার আয়োজন দেখি অত্যন্ত ভালো। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সেখানে জয়লাভ করলে স্পোর্টসের বিভিন্ন সেক্টরে পরিবর্তন আনতে চান। ফেব্রুয়ারিতে 2024 নির্বাচনের মাধ্যমে আমরা তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে একটা গণমানুষের একটা পার্লামেন্ট গঠন করা, গণতন্ত্রের প্রত্যাশা করা, সেটা বাস্তবায়িত হবে। শহীদ মুগ্ধ আর সাইদের বাবাও জানালেন নিজেদের অনুভূতি। এমন আয়োজনে সাক্ষী হতে পেরে তারাও আনন্দিত। আবু সাইদ মুগ্ধ দুইজনের জন্য যে এই খেলার অনুষ্ঠান আয়োজন করছে, এতে আমি
খুব আনন্দই লাগতেছে। যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের আগামী দিনের নতুন বাংলাদেশ এবং এদেশে একটি আমূল পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন। খেলাধুলা বিকাশে বসুন্ধরা স্পোর্টস সিটির অবদান অনস্বীকার্য। ফুটবল কিংবা ক্রিকেট সব ইভেন্টের জন্য সবসময় প্রস্তুত দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস সিটি। এক অসাধারণ রূপ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।